প্রায় 3 বছর পর্যন্ত ওকে নিয়ে আমি এই জার্নিটা করছি। আমি 2 বছর পর্যন্ত বুঝতে পারিনি ওর কোনো সমস্যা ছিল, ও স্বাভাবিকই ছিল। কিন্তু জানি না কীভাবে কী হয়ে গেল। অনেক সময় দেখা যায় ডিভাইসের কারণে হয়তো বেশি দেখিয়েছি বা কী থেকে কী হয়েছে, আসলে আমি এখনও মূল কারণ ভালো করে বুঝতে পারছি না। অনেকেই বলে ডিভাইসের কারণে হয়েছে, অনেক ডক্টরে বলে যে এটা হয়তো এরকম একটা রোগ আস্তে আস্তে 1 থেকে 1.5 বছর 2 বছরে আস্তে আস্তে ধরা পড়ে। তো যাই হোক, আমার ছেলে প্রথম অনেক ভালো ছিল, আমি এটা আসলে কখনো বুঝতেই পারিনি। কিন্তু যখন আস্তে আস্তে দেখলাম ও আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিয়েছে, কমিউনিকেশন করা বন্ধ করে দিয়েছে, এক জায়গায় খেলতো, অনেক জিদ করতো, কান্না করতো, অস্থিরতা করতো, তখন আসলে আমি বুঝতে পেরেছিলাম ওর ভিতরে কিছু একটা পরিবর্তন আছে। তো আমার মতো যারা আছেন অবশ্যই তারা জানেন যে এই ধরনের বাচ্চাগুলি কিন্তু এরকমই সিমটম থাকে। আই কন্ট্যাক্ট থাকে না, মার সাথে কথা বলতে চায় না, খাবার দাবারের কথা মুখে বলে না, দেখা যাচ্ছে যে বাথরুমে প্রেশার আসলে বলতে পারে না। আবার অনেক সময় অনেক কারণ ছাড়াই কান্না করে, কারণ ছাড়া কান্না করে। ওদের কাছে কারণ থাকে, কিন্তু আমাদের কাছে এটা মনে হয় যে কারণ ছাড়া কান্না হচ্ছে। অনেক এই বাচ্চাগুলি কিন্তু তার নিজের অনুভূতি কিন্তু মুখে প্রকাশ করতে পারে না। তো যার কারণে দেখা যায় ওরা কান্না করতে চায়, বিভিন্ন আচরণ দিয়ে কিন্তু সেটা প্রকাশ করার চেষ্টা করে। তো এখন আমার মূল প্রশ্নে আসি যে আসলে এডিএইচডি কি কোনো মেডিসিনের মাধ্যমে সুস্থ হয়? না, এটা বৈজ্ঞানিকভাবে এখনও প্রমাণিত নয় যে কোনো মেডিসিন এরকম আবিষ্কার এ পর্যন্ত হয়নি যেটা এডিএইচডি, অটিজম বা ইউএসডি যাই বলেন আপনারা, এরকম রোগের কোনো ট্রিটমেন্টের রোগের ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এটা সম্পূর্ণ একটা মনোরোগের বা একটা ব্রেনের অন্যরকম একটা সিগন্যালের প্রতিফলন। তো যেটা আসলে অনেক সময় দেখা যায় যে সঠিক সময় থেকে বা সঠিক বয়স থেকে যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি বা ধরতে পারি আর ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি তাড়াতাড়ি করে, তাহলে দেখা যায় এরকম বাচ্চাগুলোকে অনেকটাই ম্যানেজ করা সম্ভব, অনেকটাই ম্যানেজ করা সম্ভব। তো আমি আমার লাইফে বাংলাদেশে যত টপ বড় বড় নিউরোলজি ডক্টর ছিল আমি কিন্তু সবই দেখিয়েছি। আলহামদুলিল্লাহ আমি অনেক চেষ্টা করেছি। যেহেতু আমার একটা ছেলে, আমার কিন্তু 4টা মেয়ে, একটা ছেলে, ওই একজন আমার শুধু ছেলে। তো আমি অনেক চেষ্টা করেছি যে ওকে আসলে কোথায় নিলে কী করবে, কারণ প্রথমে আমি আসলে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো আসলে কীভাবে ট্রিটমেন্ট করা, এই রোগে কী সমস্যা, কী আসে বিষয়, এগুলি নিয়ে কিন্তু আমি ভাবতে ভাবতে জার্নি করতে করতে অনেকটা সময় পার করে গেছি। তো সেটা 2 বছরের পর থেকে আসলে আমি মূল সমস্যাটা জানতে পারি যে আমার ছেলে ডেভেলপমেন্ট চ্যালেঞ্জে ভুগছে। তো সে থেকে কিন্তু আমার এই জার্নিটা শুরু। তো আমি বাংলাদেশে অনেক ডক্টর দেখিয়েছি, আসলে কোনো ডক্টর আমাকে পরীক্ষা করিয়েছে। আমি নিউরোলো হেলথ কেয়ারে পরীক্ষা করিয়েছি, যেটা পান্থপথ। তো আমি এখানে বেশ কিছু অর্থ করেছি, ব্যয় করেছি, কিন্তু বাট আমার মন মতো কোনো রিপোর্টে আমার মন মতো হয়নি বা কোনো ডক্টর মুখে বলেনি। অনেকে বলছে হ্যাঁ মনে হচ্ছে এডিএইচডি আছে, হ্যাঁ মনে হচ্ছে অটিজম আছে, বাট আমাকে ক্লিয়ারলি কেউ বলতে পারেনি আসলে ওর কী সমস্যা আছে। তো কী আর করা। তো আমি ফার্স্টে যখন মেডিসিন অ্যাপ্লাই করি, ওর অনেক শুরু হয়, সাইড এফেক্ট শুরু হয়ে যায়। তো সাইড এফেক্ট শুরু হয়ে যায়, সারাদিন কান্না করতে থাকে, মাথা উঠাতে পারে না, ঝিমিয়ে থাকে, কান্নাই করে, কোনো কিছু বলে না, অস্থিরতা বেড়ে যায়। তো আমি এরকম ডক্টর বদলাতে একটা সময় লাস্টে যখন আমি এসএস কুন্ডু স্যারকে দেখাই, উনি যখন মেডিসিনগুলি দেয় আমার বাচ্চা কিন্তু সেম সমস্যাই হচ্ছিল। তো সেকেন্ডবার আমি যখন যাই উনি কিন্তু ওই মেডিসিনই আবার এক ধাপ বাড়িয়ে দিচ্ছে, বাট তারপর খাওয়ার পরে কিন্তু ওর অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো একটা সময় আমি কী করবো, আমি তো মা, আসলে আমি নিতে পারছিলাম না। তো একটা সময় বাধ্য হয়ে আমি কী করি, মেডিসিন এবং ডাক্তার দেখানো সম্পূর্ণ বন্ধ করে দিই। কেননা আমি তখন বুঝতে পেরে গিয়েছিলাম যে এই ধরনের বাচ্চাদের ট্রিটমেন্টগুলি আসলে মেডিসিনে হবে না, তো অন্য কোনো ব্যবস্থা আছে কি না। তখন আমি আসলে একজন পিডিয়াট্রিক নিউরোলজি ডক্টর দেখাই। তো উনি আমাকে বলেন যে এই মেডিসিন হয়তো এই রোগগুলিকে সামলানোর জন্য সহায়ক হিসাবে কাজ করে, যেমন ওকে শান্ত রাখবে, ওকে অস্থিরতা ওকে কমাবে, বা আপনি যে গাইডলাইনটা করবেন সেটা যেন সে নিতে পারে, সে মনোযোগ দিতে পারে, এই জিনিসগুলিতে আপনার এই মেডিসিনগুলো সহায়ক হয়। অনেক বাচ্চা ঘুমায় না, তাদের ঘুমের জন্য সাপোর্ট প্রয়োজন, কারণ এই ধরনের বাচ্চা ঘুমানো খুবই প্রয়োজন। ওদের ব্রেন যত শান্ত থাকবে ততই ভালো থাকবে। তা বলে আবার এমন না যে সারাদিন ঘুমিয়ে থাকবে, অবশ্যই সে অ্যাক্টিভিটি করবে, অ্যাক্টিভিটি না করলে সে শিখবে কীভাবে। তো এই কিছু মিলেই কিন্তু আমি তারপর থেকে জিজ্ঞাসা করলাম তো আমার কী করা উচিত। উনি বললো যে আপনার থেরাপিস্টই মাস্ট। তো থেরাপি মাস্ট। আমি মিরপুর 11 সিএসকে সেন্টারে প্রায় 1.5 বছর আমি দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ বসুন্ধরা রিভার ভিউতে থাকি, এখানে আমার নিজের বাড়ি। তো এখান থেকে আমি মিরপুর 11তে যেতাম, সপ্তাহে 3 দিন যেতাম। ফার্স্ট আমাকে 3 দিন করে দিয়েছিল অকুপেশন থেরাপি, কারণ অনেক হাইপার ছিল, এবং স্পিচ থেরাপি দিয়েছিল। প্রচণ্ড হাইপার ছিল যখন আমি ফার্স্টে ওকে নিয়ে ট্রিটমেন্ট শুরু করি। আমি কিন্তু টানা 1.5 বছর এখান থেকে ওখানে গিয়ে
ওর থেরাপিগুলি করিয়েছি, বুঝতেই পারছেন আসলে আমার কতটা শ্রম ওর পিছনে দিতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে আমার। তো যাক, তারপরে আমার এগুলি নিয়ে কোনো আফসোস নেই। আল্লাহ যদি আমার এই শ্রমের বিনিময়ে আমার সেই ইবাদত হিসেবে নেয় এবং সেই ইবাদতের বিনিময়ে যেন আল্লাহ তাআলা আমার ছেলেকে সুস্থতা দান করে, এটুকুই আমি চাই। আপনারাও দোয়া করবেন। তো আমার এই 3 বছরে কিন্তু আমার ভালো অর্থ আমি শেষ করেছি ওর পিছনে। তো লাস্টে আমার মনের ভিতরে একটা অশান্তি ছিল যে আসলে আমি যে থেরাপিগুলি করাচ্ছি, আমার এতগুলো টাকা যাচ্ছে, বাট আদৌ কি আমি ওর রোগ অনুযায়ী থেরাপিগুলি করাচ্ছি? আসলে ওর যেটা চাহিদা সেটাই কি আমি করাতে পারছি? তো এর মধ্যে দেখলাম যে আমার ছেলে প্রায় 1 বছর পর্যন্ত কথা বলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। থেরাপি করানোর পর অনেকটা সফল এসেছে। আমি মিরপুর 11 থেকে এসে আবার গোলাপবাগ রাইস বাংলাদেশ থেরাপি সেন্টার থেকে আবার থেরাপি নিচ্ছি, কেননা ওখানে আমার অনেক দূর হয়ে যায়। তো এর মধ্যে আবার আমি প্রেগনেন্ট